বাংলাদেশের ছাত্ররা এই দেশের মানুষের আশা ভরসা ধূলিসাৎ করেছে। এই দেশের মানুষের কোন একটা আন্দোলনের পরে মানুষের স্বপ্নকে ছাই ঢেলে দিয়েছে, এরকম ইতিহাস এর আগে নাই। এই 24-24 করে যারা মুখে ফেনা তুলছে সেই ছাত্ররা একটা নতুন দৃষ্টান্ত, এবং সেই দৃষ্টান্তটা ভালো দৃষ্টান্ত না, একটা বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। এবং এইটা আমরা যারা এই সমসাময়িক সময় ইতিহাস ধরেন ধরেন 69-এর গণ আন্দোলন, 52-র ভাষা আন্দোলন, এর আগে সূর্য সেন, তিতুমির, তাদের কথা আমি বাদই দিলাম। তারপর আপনি 71 পরবর্তী সময় আসেন, 90-এর আন্দোলন, বা আপনি এর পরও যদি ধরেন ছাত্রদের বিভিন্ন রকম দাবি দেওয়ার আন্দোলন হয়েছে। এই আন্দোলনের পরে আন্দোলনকে কচলায়া লেবু তিতা বানায়া মানুষ এই তিতা বিষাক্ত তিতা খাওয়ানোর কাজটা খুব সফলভাবে 24-এ যারা গণ আন্দোলনে মাঠে বুকে রক্ত দিয়েছে তারা না, যারা মোটামুটি টেকনিক খাটায় এটা নেতৃত্ব নিয়েছে তারা এটা বেশি করেছে কিনা আপনারা এটা বিবেচনা করবেন। এবং ভুয়া নানান রকম ইমোশন মানুষের উপর দিয়ে ইউজ করে তাদের নিজস্ব চিন্তা ভাবনা হাসিলের যে চেষ্টা, স্পষ্টত সার্জিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়ে এখন এনসিপি জাতীয় নাগরিক পার্টির সে উত্তরাঞ্চলের সংগঠক বা সমন্বয়ক বা মুখপাত্র যাই বলেন, সেই ছেলে এখন বলছে যে তারা যা যা বলেছে, এই যে কি নতুন বন্দোবস্ত, এগুলো নাকি এখন হবে না। তার যে ব্যাখ্যা দিয়েছে তার দলের নেত্রী ওই যারা ডক্টর যারার খোলা চিঠির জবাবে, সেখানে সে বা স্পষ্ট করে, মানে কোনো রাগ ঢাক নাই, বলছে যে আরে যেগুলো বলেছি এগুলো বলেছি, এরকম একটা ব্যাপার। আমি পুরো তার স্টেটমেন্টটা পড়েছি, মানে একটা ধামাচাপা দেওয়ার জন্য এমন কোনো বিষয় নাই। আমার কাছে একটা পর্যায়ে গিয়ে আমি নিজে সান্ত্বনা দিয়েছি। কি দিয়ে সান্ত্বনা দিয়েছি আপনাদেরকে বলবো। তারা এখন বলছে বাংলাদেশে সেই বাস্তবতা নাই, প্রতিপক্ষের সাথে টিকতে হইলে মাসল পাওয়ার লাগবে, অনেকটা তাই। তার তার পুরো কথার সারমর্মেই দাঁড়ায় টাকা উড়াইতে হবে। ধরাটা খাইছে কই দেখেন, বলতেছে যে বাপদাদার প্রচুর টাকা আছে। এখন সাংবাদিকরা তো দুষ্ট, বাংলাদেশের ঘরে ঘরে সাংবাদিক, এটা ওপেন জার্নালিজম পৃথিবীতে এখন, সারা পৃথিবীতে। সেখানে তো গিয়ে দুষ্ট লোকরা এখন খোঁজ দিচ্ছে পৈতৃক কত কোটি কোটি টাকার সম্পদ আছে, আর কত কোটি কোটি টাকা ঢালা লাগতে পারে। সম্পদ থাকলেই তো হবে না, ক্যাশ ফ্লো কি আছে সেগুলো তো এখন আস্তে আস্তে বের হবে। এই রকম একটা অবস্থার মধ্যে মানুষ হতাশ। যেগুলো কি শুনতে পাচ্ছি, এগুলো কি দেখতে পাচ্ছি, মানুষকে এরকম ধোকা দেওয়ার কাজটা বাংলাদেশে অলরেডি ঘটে গেছে। সেই প্রেক্ষাপট। আর হাসনাত আবদুল্লাহ এর আগে আমি 20 মার্চে তার যে কাণ্ড কারখানা, সে সেনাবাহিনীর সেনাপ্রধান নিয়ে যেসব করেছে, এরপরে আমার ধারণা এনসিপিতে তো একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে, বিশ্রী রকম একটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে। সেই এনসিপি এখন কি তাদেরকে ওন করবে? এনসিপি দলীয়ভাবে কিন্তু কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। এনসিপিতে তো বিপদে ফেলেছে তারা। এই পর্যায়ে এসে নানান দিকে গুজব ছড়িয়ে যায় এনসিপি কি তাদেরকে বহিষ্কার করছে কিনা। না, এটা বোধহয় এই মুহূর্তে তাদের এনসিপির চিন্তা ভাবনায় থাকবে না, বা এনসিপি এটা করার জায়গায় আছে কিনা। কারণ হাসনাত, সার্জিস, এদেরকে তো তাদের লাগতে পারে। আমি আরো বিশদে এই বিষয়ে আলোচনায় যাব, আমি আপনাদেরকে জানাবো যে এই দুজনের এই কর্মকাণ্ড কেন কষ্টের, কেন কি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে 11 মার্চ হওয়া একটি বৈঠক নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ সার্জিস আলম ফেসবুকে বিভিন্ন পোস্ট করেন। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি হাসনাত সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটি চিঠির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পদ থেকে অব্যাহতি ও সদস্যপদ স্থগিত প্রসঙ্গে ছড়িয়ে পড়া ওই চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক এই হাসনাত এবং সার্জিস তাদেরকে দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরী সম্পর্ক তৈরি, পার্টিতে সিনিয়রদের সাথে বেয়াদবি, এক আধিপত্য, ছাত্রলীগের অতীত পশুত্বপনা, এখনো আচরণ থেকে না যাওয়া, ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুইজনের স্বীয় পদ স্থগিত করা হলো এবং তাদের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো। এনসিপি সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হলো। আমি কালের কণ্ঠের রিপোর্টটা থেকে তুলে ধরছি। পরে রিউমার স্ক্যানে দেখা গেছে, অনুসন্ধানে জানা যায় যে হাসান সার্জিসের ফেসবুক স্ট্যাটাস বিতর্কে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদের সদস্যপদ স্থগিত ও দল থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করার দাবিটি সঠিক নয় এবং সংক্রান্ত চিঠি ভুয়া বলে জানিয়েছেন রাজনৈতিক দলটি। অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে আলোচিত দাবির সপক্ষে কোনো প্রেস বিজ্ঞপ্তি, পোস্ট বা তথ্য পাওয়া যায়নি। আলোচিত চিঠিটি পর্যবেক্ষণ করে দেখা যায় এতে কয়েকটি ভিন্ন ফ্রন্ট ব্যবহার করা হয়েছে। আলোচিত বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ফ্রন্টের সাথে এনসিপি প্রচলিত সেগুলোর মনে নাই, মানে মিল নাই। যাই হোক, মোটামুটি যে এরকম হয়নি, কিন্তু আলোচনাটা যেখানে উঠেছে এই জায়গাটায় আমি শুধু একটা কথা বলি। সার্জিস যে মেসেজটা জাতিকে দিয়েছেন, যে ওই যে পাকাপোক্ত শেয়ানা রাজনীতিবিদ হয়ে উঠছেন তারা এখন, যে এগুলো হতেই পারে, এই যে কোটি কোটি টাকা খরচ, শত শত কোটি কোটি টাকা নির্বাচন করতে গেলে খরচ করতে হবে, তারপর লক্ষ লক্ষ টাকা একটা শোডাউনে খরচ করতে হবে, এগুলো শিখেছেন তো উনি ছাত্রলীগে ছিলেন। আমি ওই যে আগে বলছিলাম
মনটাকে বুঝিয়েছি এই সান্ত্বনা দিয়ে। সার্জিস তো একসময় ছাত্রলীগে ছিলেন, এবং 5 আগস্টের পরে এমন কোনো কথা শোনা যায়নি তিনি অন্য কোনো সংগঠনের হয়ে ছাত্রলীগে ছিলেন। তার দিক থেকে এমন কোনো ঝুঁকি রিস্ক শোনা যায়নি যে তাকে ছাত্রলীগ অন্য সংগঠনের কারণে বা তার ব্যাকগ্রাউন্ড, তার পরিবারের ব্যাকগ্রাউন্ড কারণে তাকে নির্যাতিত হয়েছে। মনে অনেক প্রশ্ন। সার্জিস আলম বা হাসনাত আবদুল্লাহ তাদের পরিবার কি কি নির্যাতন বা কি কি টর্চার, কি কি অবিচারের মুখোমুখি হয়েছে আওয়ামী লীগের 17 বছরে। বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপির পরিবার, জামাতের পরিবার, ইসলামী ছাত্র শিবির ছাত্র দল, এইসব সংগঠনের পরিবার অনেক ত্যাগ তিতিক্ষা করেছে। সার্জিস এবং হাসনাতের পরিবার কি করেছে? তো এই দিয়ে বুঝ দিয়েছি ছাত্রলীগের থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বন্ধনায় সার্জিস একেবারে মুগ্ধ ছিলেন। তো ছাত্রলীগ করে আসা সেই ট্রেন্ডের মানুষ, তিনি এখন রাজনীতিতে গেছেন। এখন তো বক্তৃতা মাইক থাকলে এক কথা বলবেন, আর বাস্তবে গিয়ে শত গাড়ি নিয়ে ওই একটা শোডাউন দিয়ে তার এই স্বচ্ছতা এবং নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্তের রাজনীতির রূপটা মাইকে সীমাবদ্ধ রাখবেন। এটাই কি স্বাভাবিক কিনা? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।